সকাল সকাল নুসরাত ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে আয়নার ভিতর দিয়ে সন্তর্পণে একবার বিছানার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। চুল মুছে টাওয়াল ঢিল মেরে বিছানার এক পাশে ফেলে দিল। স্কিনি টি শার্টের উপর হালকা সাদা রঙের শার্ট পরে ইন করে নিল। চুলগুলো কোনোরকম বান করে হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল নিশ্চুপ। রুমের সামনে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলল, আম্মা নাস্তা দাও। নাজমিন বেগমের উদ্দেশ্যে হাতছুড়া শেষে নব ঘুরিয়ে বাহির থেকে রুম লক করে চলে গেল। নুসরাত বের হয়ে যেতেই আরশ চোখ মেলে তাকাল। বিড়বিড় করে বলল, একবার ফিরেও তাকাল না। ভ্রু বাঁকিয়ে আরশ বিছানা থেকে উঠে দাঁড়াল। পরনের গেঞ্জি খুলে ছুঁড়ে ফেলল ওয়াশরুমে। সিগারেট ঠোঁটে চেপে রুম থেকে বের হয়ে গিয়ে বারান্দায় দাঁড়াল উদাম গায়ে। শরীরের প্রতিটি খাঁজ ভেসে আছে। রেলিংয়ের উপর হাত চেপে ধরতেই হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠল। সিগারেটে আরও একবার টান দিয়ে আরশ বারান্দার পাশ দিয়ে ছুঁড়ে ফেলে দিল। এর মধ্যে নুসরাতকে দেখা গেল ইরহামের কাঁধ চেপে বাড়ির বাহিরে বের হতে। মুখ গম্ভীর করে রেখেছে, কাঁধে ল্যাপটপের ব্যাগ, চোখে চশমা, পায়ে স্লিপার, হাতে গাড়ির কি। দেখতে অন্যরকম সুন্দর লাগছে। আরশ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে তাকল এক দৃষ্টিতে। নুসরাত নাকের উপর থেকে চশমা ঠেলে উপরের দিকে তুলে গ্যারেজের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে এসে গাড়ির কাঁচ নামিয়ে ইরহামের দিকে তাকিয়ে কিছু বলল। ইরহামের উত্তর আসতেই 1 সেকেন্ড দেরি না করে বারান্দার দিকে তেজস্বী চোখ তাক করল নুসরাত। আরশ নুসরাতের দিকে তাকিয়েছিল। নুসরাত তাকাতেই দুজনের চোখাচোখি হল। আরশকে রেলিংয়ে হাত চেপে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নুসরাত বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে নিল। আরশের থেকে চোখ ফিরিয়ে এনে ইরহামকে বলল, গাড়িতে উঠো। ইরহাম মুখ কালো করে গাড়িতে উঠে বসল। গাড়ির দরজা লাগিয়ে সিট বেল্ট বাঁধার আগেই নুসরাত গাড়ি স্টার্ট করে এক টান মেরে বাড়ি থেকে গাড়ি বাহিরে নিয়ে গেল। আকস্মিক গাড়ি স্টার্ট দেওয়ায় ইরহাম পিছন থেকে সামনের দিকে ঝুঁকে গেল। মুখ তুলে নুসরাতের দিকে তাকাতেই দেখল নুসরাত মুখ প্যাঁচার মতো বানিয়ে রেখেছে। এই তো এতক্ষণ ঠিক ছিল, এখন আবার মুখ এরকম বানিয়েছে কেন? আরশ গাড়ির দিকে তাকিয়ে রইল। নুসরাত গাড়ি নিয়ে চলে যেতেই টনক নড়ল, কার গাড়ি নিয়ে গিয়েছে এরা। যখন বুঝল এটা তার গাড়ি ছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত গাড়ি নিয়ে চলে গিয়েছে বাড়ির ত্রিসীমানার বাহিরে। আরশ রাগে চুল মুঠো করে চিৎকার করে উঠল। তার গাড়ির এক চুল পরিমাণ কিছু হলে সে নুসরাতকে ছাড়বে না। গাড়ি তার ইমোশন, আর তার ইমোশন নিয়ে নুসরাত বারবার খেলে। সে এবার নুসরাতকে ছাড়বে না। আরশ নাক মুখ রাগে লাল করে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকল। জাইন অফিস থেকে 1 হাওয়ারের ছুটি নিয়ে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে বের হল। এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে ফোন নিয়ে কল দিল ইশরাতকে। ইশরাতের মোবাইল রিং হয়ে কল কেটে গেল। জাইন 25 মিনিটের মাথায় বাসা এসে পৌঁছাল। এলিভেটরে কাঙ্ক্ষিত নাম্বার প্রেস করে অপেক্ষা করতে লাগল পৌঁছানোর জন্য। এলিভেটর খুলে যেতেই জাইন এগিয়ে গেল অ্যাপার্টমেন্টের দিকে। লক খুলে ভিতরে ঢুকতেই চোখে ভেসে উঠল অন্ধকার। পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করল। ড্রয়িং রুমের লাইট অন করে ইশরাতের নাম ধরে ডাকল। সবকিছু ঠিকঠাক আছে কি না ভালো করে দেখল জাইন। ইশরাতের উত্তর না পেয়ে জাইন মনে করল ইশরাত রেস্টুরেন্টে গিয়েছে, তাই অ্যাপার্টমেন্ট লক করে সেও বের হয়ে গেল। ইশরাত ক্যামেলিয়ার অ্যাপার্টমেন্টে বসে আছে। ক্যামেলিয়া নখ কামড়াতে কামড়াতে জিজ্ঞেস করল ইশরাতকে, এখন কি করবে তুমি ইশরাত? ইশরাত গালে হাত দিয়ে বসে রইল। বসে বসে চিন্তা করতে লাগল। নুসরাতের বলায় নয়, মেয়েটা তার আত্মসম্মানে আঘাত করেছে, তাই আর সে এখন আর ওই বাসায় ফিরে যাবে না। কিছু ভাবিনি। ইশরাত টাইম দেখার জন্য হাতে মোবাইল নিল। ওয়ালপেপারে অনেকগুলো মিসকল ভাসছে। ইশরাত লক খুলে ঢুকতেই একের পর এক কলের নোটিফিকেশন আসতে লাগল। সাথে অ্যাপে 48+ মিসকল। ইশরাত মোবাইলের সাউন্ড মুডের দিকে তাকাল। মিউট করে রেখে দিয়েছে। ইশরাত হাত দিয়ে কপাল চাপড়াল। সে কখন থেকে এত অন্যমনস্ক হল, মোবাইলের সাউন্ড মিউট করে রেখেছে আর সেটা অন করতে ভুলে গিয়েছে। লিপি বেগম আর জাইনের নাম্বার থেকে এত মিশর কল দেখে ইশরাত প্রথমে কল ব্যাক করল লিপি বেগমকে। লিপি বেগমকে অনেকক্ষণ সাফাই দেওয়ার পর তিনি মানলেন। জিজ্ঞেস করলেন, কেমন আছো, কি করছো, খাওয়া দাওয়া কেমন চলছে, শরীর কেমন, এসব জিজ্ঞেস করে রেখে দিলেন। ইশরাত জাইনকে কল ব্যাক করল। জাইন প্রথমবার কল ধরল না। ইশরাত এরকম করে প্রায় 4 বারের মতো কল করল।
জাইন ধরল না। ইশরাত এবার কল দিতেই জাইন কল ধরল। কল ধরে যথেষ্ট ধীর স্বরে বলল, আর ইউ ওকে? ইশরাত রোক গিলল। তার কান্না আসছে। বলতে ইচ্ছে করল আমি ঠিক নেই। কিন্তু বলা হলো না। গলায় কান্না দলা পাকিয়ে আটকে গেল কথা। জাইন আবার জিজ্ঞেস করল, আর ইউ ওকে ইশরাত? ইশরাত কিছু বলতে পারল না, গলায় বাঁধা কান্নার তোড়ে। কথা গুছিয়ে নিয়ে কিছু বলতে নিবে তার আগেই জাইন বলল, আমি একটু বিজি আছি। এখন আর কল দিয়ে ডিস্টার্ব করো না। ইশরাত বিমূঢ় হয়ে কথা বলতে পারল না। গুছিয়ে রাখা কথাগুলো অগোছালো হয়ে গেল। ইশরাতের কানে ফোন ধরা রইল। জাইন কল কেটে দিল। ইশরাত কিছুক্ষণ ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইল। তার পুরো পৃথিবী ঘুরছে। সে কি সবার কাছে বোঝা হয়ে গেল? সে কি সবার লাইফে ডিস্টার্বনেস হয়ে যাচ্ছে? সবাই কেন তার সাথে এমন করছে? সে কেন কল দিতে গেল জাইনকে? তারপর একে একে চোখে ভেসে উঠল বিয়ের পরের খাবার টেবিলে বসার পর মেহেরুন নেছার এক এক কথা। ইশরাতের মনে হল তার শরীরের প্রতিটি অংশে কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে। হঠাৎ করে মাথা ভু ভু করে উঠল। মেয়েটার মনে হল তার মাথার মধ্যে কোনো পোকা ঢুকে গিয়েছে। শরীরের প্রতিটি কোষের চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শ্বাস নিতে পারল না। সেকেন্ডের ভিতর মনে হল যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা দুলে উঠেছে। ব্রেইনের প্রতিটি রগ ছিঁড়ে যাবে ইশরাতের কাছে মনে হল। কোষ বিভাজনের এক একটা কোষ চলাচল বন্ধ হয়ে গেল। চোখের সামনের দেয়াল ধীরে ধীরে ধোঁয়াশার মতো হয়ে গেল। মনে হল দেয়ালগুলো তার গলা চেপে ধরতে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ইশরাতের হাত থেকে মোবাইল পড়ে গেল। অতিরিক্ত চিন্তার ফলে চোখের মধ্যবিন্দু থেকে এক ফোঁটা তরল জল চোখ বেয়ে নেমে আসল। ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসল। কানের কাছে শুধু দুটো শব্দ ঝাপসা ভাবে শোনা গেল, ইসরাইট তুমি কি কি? ক আ ছ ছ ছ। মমো ক্লাসরুম থেকে প্রফেসরের পারমিশন নিয়ে ফেসিলিটিজ রুমের দিকে গেল। হালকা মুখ ধুয়ে চোখ তুলে তাকাতেই আয়নায় দেখল পিছনে অগ্নিমূর্তি হয়ে মাহাদিকে দাঁড়িয়ে থাকতে। মমো চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে পিছনের দিকে ফিরে তাকাল। ফিরে তাকাতে পারল কই? মাহাদি গাল চেপে ধরল মোমোর। মমো গাল থেকে হাত ছুটানোর চেষ্টা করল, তবুও মাহাদি ধরে রাখল। এই তুই আমাকে আবার ব্লক করে রেখেছিস কেন? তুই আমার সাথে আবার ডং শুরু করেছিস তাই না? আমার সাথে এইসব রং ডং একদম করবি না। এসব ন্যাকামি আমি দু চোখে দেখতে পারি না। পিঠিয়ে তোর ন্যাকামি ছুটিয়ে দিব। শালা ন্যাকার গোষ্ঠী। মমো গাল থেকে হাত টেনে ছুটানোর চেষ্টা করে কাপা গলায় বলল, আমি নুসরাতকে বলে দিব আপনি আমাদের ন্যাকার গোষ্ঠী বলেছেন? তো বলিস না। আমি ভয় পাই নাকি তোর ওই নুসরাতকে? মমো হাত ছুটানোর চেষ্টা বাদ দিয়ে সন্দেহের নজরে মাহাদির দিকে তাকাল। আপনি সিউর তো? আপনি নুসরাতকে ভয় পান না? মাহাদি গাল থেকে হাত একটু ঢিলে করল। মোমোর গালগুলো আঙুল দিয়ে চেপে ধরায় লাল হয়ে গিয়েছে। বুড়ো আঙুলের দিয়ে দাগ বসে যাওয়া জায়গায় স্লাইড করতে করতে মাহাদি বলল, আমি ওকে ভয় পাই না। বন্ধুর বউ হিসেবে সম্মান করি আর ছোট বোন হিসেবে ওর কথা রাখার চেষ্টা করি এই যা। হাত দিয়ে লাল হয়ে যাওয়া জায়গায় আরেকটু ধীরভাবে ঘষতে ঘষতে বলল, ব্লক করেছিস কেন? তোকে বলছি না 1 মাস পর আমার ছায়াও দেখবি না, তাহলে আবার ব্লক করেছিস কেন? ছোট মানুষ বুঝিসনি, ব্লক করে দিয়েছিস। এবারের মতো মাফ, বাসায় গিয়ে ভালোয় ভালোয় ব্লক খুলে ফেলিস। মাহাদি হাত সরিয়ে নিয়ে যথেষ্ট দূরত্ব নিয়ে দাঁড়াল। মোমোর কোনো নড়চড় না দেখে বলল, ভালো মুখে বলছি চুপচাপ গিয়ে খুলে ফেলবি। আমি যদি আবার বলি তাহলে সেটা মোটেও ভালো মুখে বলা হবে না। তাহলে আজ আসছি, তুই মনে রাখিস কথাগুলো। মাহাদি হাতের আঙুলে গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বের হয়ে গেল। মমো তাকিয়ে রইল মাহাদির দিকে। কাল বৈশাখী ঝড়ের মতো এসে ঝড় দিয়ে এখন আবার শান্তভাবে ফিরে যাচ্ছে। অফিস থেকে কাজ শেষ করে নুসরাত একা একা বের হয়ে আসল। কোনো রিকশা খুঁজে না পেয়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটতে লাগল। কিছুক্ষণ হাঁটার পর ফুটপাত পেরিয়ে ব্রিজে উঠতেই একটা ছেলে নুসরাতের পথে এসে রোধ করে দাঁড়াল। নুসরাত ছেলেটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ষষ্ঠ ইন্দ্রিয় বলল বিপদ সংকেত। নুসরাত এক হাত পিছনে নিয়ে রাখল। আগে ভাগে রেডি হল ছেলেটা এদিক সেদিকে কিছু করার চেষ্টা করলে সে ঘুষি মেরে উড়িয়ে দিবে। ছেলেটা নুসরাতের মুখের সামনে এসে শ্বাস ছাড়তেই বিচ্ছিরি গন্ধ নাকে লাগল। ছেলেটার শ্বাসের গন্ধে নুসরাতের মনে হল পেট ঠেলে বমি বের হয়ে আসবে। নুসরাত ছেলেটাকে নিজের সামনে থেকে সরতে না দেখে হাত পিছন থেকে ঘুরিয়ে নিয়ে এসে থাপ্পড় মারল। ছেলেটা মাতাল থাকায় এক থাপ্পড় খেয়ে ব্রিজের উপর লুটিয়ে পড়ল। নুসরাত ছেলেটাকে ওইভাবে ফেলে রেখে এগিয়ে যেতে লাগল। কিন্তু ছেলেটা নুসরাতকে যেতে দিল না।
পিছন থেকে এসে হাত চেপে ধরল। শর্ট টেম্পার নুসরাত আর এদিক সেদিকে না তাকিয়ে ছেলেটা মেইন পয়েন্টে লাথ মেরে ব্রিজের পাশে ফুটপাতে ফেলে দিল। ছেলেটা নিজের গোপন অঙ্গ চেপে ধরে ব্রিজে শুয়ে কাতরাতে লাগল। নুসরাতের মোটেও দুঃখ লাগল না, আরও দুটো লাথ মেরে ক্লান্ত হল। পা থেকে স্লিপার খুলে টপাটপ গালে বাড়ি দিতে লাগল। হাতের সাথে মুখও চলল। আর জীবনে মেয়েদের সাথে পাঙ্গা নিবি? তোর আজ ভবিষ্যতই আমি অন্ধকার করে দিব। শালা মেয়েদের হাত ধরিস? এই পর্যন্ত কতটা মেয়ের হাত ধরেছিস বল? ছেলেটা রাস্তায় পড়ে কাতরাতে লাগল। মুখ দিয়ে গুঙ্গিয়ে ব্যথাতুর শব্দ বের করতেই নুসরাত হাঁটু ভাঁজ করে বসল। গালে হাত দিয়ে থাপ্পড় মেরে বলল, চপ গুঙ্গাবি না? গুঙ্গিয়ে নিজেকে অবলা প্রমাণ করতে চাস? তুই নিরীহ, আমি তোর উপর অত্যাচার করছি, থাপড়ে গাল লাল করে দিব? তুই গুঙ্গানো বন্ধ করবি না? এবার তোর ওই জায়গায় মেরে আমি সারাজীবনের জন্য অন্ধকার করে দিব। এতক্ষণ যতটুকু ঠিক ছিলি এবার মনে হচ্ছে আর ঠিক থাকবি না। নুসরাত পাতুলে লাথ মারতে যাবে, পিছন থেকে সাইরেনের শব্দ ভেসে আসল। পিছনে তাকিয়ে গাড়ির সামনের আলোর জন্য কিছু দেখতে পারল না। গাড়ির লাইট এসে নুসরাতের চোখে লাগল। নুসরাত চোখে হাত দিয়ে গাড়ির দিকে তাকাল। গাড়ি এসে তার পাশ ঘেঁষে দাঁড়াল। নুসরাত পুলিশের গাড়ি দেখে ও অতটা পাত্তা দিল না। ছেলেটাকে আরও দুটো থাপ্পড় মেরে নিজেকে শান্ত করল। এর মধ্যে গাড়ি থেকে পেট উঁচু দারোগা নেমে আসলেন। দারোগার পেট দেখে নুসরাতের কাছে মনে হল শার্ট ছিঁড়ে পেট বের হয়ে আসবে। না হলে অতিরিক্ত পেট মোটা হওয়ার জন্য দারোগার পেট ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠোঁট চেপে হাসল দারোগার পেটের দিকে তাকিয়ে। দারোগা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, তুমি এই ছেলেটাকে মারছ কেন? তো মারব না তো চুমু খাব। দারোগা থতমত খেয়ে গেলেন। হালকা কেশে বললেন, সরকারি পেশাদারের সাথে মুখ সংযত রেখে কথা বলো। ছেলেটার কি এমন ক্রাইম ছিল যে তুমি ওকে রাস্তায় ফেলে মারছ? নুসরাত উপরের দিকে হাত তুলে আড়মোড়া ভাঙল। দারোগার দিকে কোনা চোখে তাকিয়ে বলল, আসলে এই মাতাল আমাকে মদ খেয়ে ওদিকে টেনে নিয়ে যেতে চাইছিল। কোন দিকে? নুসরাত বিরক্ত হয়ে বলল, আরে ওদিকে বুঝেন না, জঙ্গলের দিকে নিয়ে যেতে চাইছিল। দারোগা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে টেনে নিয়ে যেতে চাইলে ও এভাবে উল্টে এখানে পরপ আছে কেন? আসলে কি হয়েছে? এই মাতালটা আমার হাত ধরতেই আমি মাতালটাকে এমন থাপ্পড় মেরেছি যে রাস্তায় পড়ে মুখ সেচে গিয়েছে। নুসরাত প্রচুর আগ্রহ নিয়ে বলল, আপনারা দেখতে চান কিভাবে আমি থাপ্পড় মেরেছি? দারোগা হ্যাঁ বলতে গিয়ে কেসে উঠলেন। নুসরাত হাঁ করে দারোগার দিকে তাকিয়ে আছে। দারোগা কঠোর হওয়ার চেষ্টা করে নুসরাতের দিকে রাগী চোখে তাকালেন। তোমার হাত ছেলেটা চেপে ধরায় তুমি ওকে এত পিটা পিটেছ? ও তো কিছু করেনি। নুসরাত চিৎকার করে বলল, তাহলে আপনি বলতে চাইছেন, এই মাতালটা আমার সাথে কিছু করার পর আমি একে থাপ্পড় মারতাম, এর মেইন পয়েন্টে শট মারতাম? আমি সেটা কখন বললাম? আর তুমি ছেলেটার মেইন পয়েন্টে ও লাথ মেরেছ একটা। চলো হাজতে চলো একদিন, তোমাকে রাখতে হবে। তুমি বাংলাদেশের আইন সংবিধান লঙ্ঘন করেছ। নুসরাত দাঁত কেলিয়ে বলল, আঙ্কেল একটা না তিনটে মেরেছি মেইন পয়েন্টে। দারোগা তাকিয়ে রইলেন। মেয়েটা কি অবলীলায় নিজের দোষগুলো স্বীকার করছে? সুমন ওকে গাড়িতে তুলো, আর মাতালটাকে ও সাথে তুলো। নুসরাত সুমনকে আটকে দিয়ে বলল, আমি উঠে যেতে পারব, ওই শালা মাতালকে আপনারা তুলুন গাড়িতে। নুসরাত চুপচাপ গাড়ির পিছনে গিয়ে উঠে বসল। তার সামনের সিটে মাতালটা পড়ে পড়ে গুঙ্গাচ্ছে। নুসরাতের ইচ্ছে করল আরও দু একটা লাত্তি মারার জন্য। সব এর দোষ, এর জন্য তাকে আজ হাজতে যেতে হচ্ছে। পুলিশ স্টেশনে যাওয়ার পর নুসরাত পায়ের উপর পাতুলে বেঞ্চে বসে রইল। দারোগা নুসরাতের সামনের টেবিলে বসে থাকলেন। নুসরাতের বসে থাকতে থাকতে কোমর ধরে গেল। আঙ্কেল বসতে বসতে কোমর ধরে গিয়েছে, একটু হাঁটার ব্যবস্থা করে দেওয়া যাবে? এভাবে বসে থাকো, তোমার বাসার মানুষ না আসা পর্যন্ত এমনভাবে বসে থাকতে হবে। নুসরাত দীর্ঘ শ্বাস ফেলল। কাউকে কল দিলে তো আসবে। আপনি কাউকে বলেছেন কল দিয়ে আমাকে ধরে নিয়ে আসছেন হাজতে? লোকটা মাথা নাড়াল। কাউকে তো বলা হয়নি, মেয়েটাকে যে সে ধরে নিয়ে আসছে। গম্ভীর গলায় বললেন দারোগা, তোমার বাবার নাম্বার দাও। নুসরাত নাসির সাহেবের নাম্বার দিতে গিয়েও আটকে গেল। চোখে ভেসে উঠল অগ্নিমূর্তি হয়ে নাসির সাহেব এসে তাকে এখানে উড়াধুরা থাপ্পড় শুরু করলেন। তারপর থাপড়ে থাপড়ে বাড়িতে নিয়ে গেলেন। সবার সামনে বেত দিয়ে পেটালেন। আরশ পিছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সে বিবাহিত হয়েও বাবার হাতে মার খাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।
এসব ভাবতেই নুসরাতের হাত গালে চলে গেল। মাথা থেকে ঝেড়ে ফেলে দিল বাবার নাম্বার দেওয়ার কথা। নুসরাত মিনমিন করে বলল, বাবার নাম্বার দিতে যাব কেন, আমার স্বামী আছে? দারোগা নাম্বার বলতে বললেন। নুসরাত গলার স্বর নরম থেকে নরম করে বলল, আমি কল দেই আমার স্বামীকে। আঙ্কেল প্লিজ, এই আর্জিটা রাখুন। দারোগা কি মনে করে উঠে আসলেন নিজের চেয়ার থেকে। নুসরাতের দিকে ফোন এগিয়ে দিয়ে নুসরাতের পাশে দাঁড়িয়ে রইলেন। নুসরাত গলার স্বর করুণ করে কল করল আরশকে। আননোন নাম্বার থেকে কল দেখে আরশ প্রথমে কল পিক না করে কেটে দিল। কেটে দিয়ে ফাইল দেখতে ব্যস্ত হল। নুসরাত লাগাতার কল দিতে লাগল। নুসরাতের পাশে দাঁড়িয়ে থাকা পেট উঁচু দারোগা থু করে পানের পিক ফেলে বিরক্তির চোখে নুসরাতের দিকে তাকালেন। নুসরাত বুড়িওয়ালা দারোগার দিকে একবার চোখ তুলে তাকিয়ে হে হে করে বোকা হেসে আবার কল দিতে লাগল। এবার আরশ কল পিক করে ব্রোকণ্ঠে ধমক দিয়ে উঠল, কি চাই? কল কেটে দেওয়ার পরও বারবার কল দিচ্ছেন কেন? নুসরাত গলার কণ্ঠ যথেষ্ট নরম করে সুরেলা করে বলল, হ্যালো ভাইয়া, শুনছেন? আরশ ফোন কান থেকে নামিয়ে নাম্বারের দিকে একবার তাকাল। আবার কানে নিতেই নুসরাত বলল, ভাইয়া একটা লোকেশন পাঠাচ্ছি, একটু কষ্ট করে তাড়াতাড়ি আসুন প্লিজ। আরশের ভ্রু আরেকটু বাঁকিয়ে গেল। নুসরাত এত সুমধুর কণ্ঠে তাকে যাওয়ার জন্য বলছে কেন? এখানে নিশ্চিত কোনো গড়বড় আছে? আরশ গম্ভীর গলায় বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল, এত মিষ্টি গলায় আমাকে ডাকা হচ্ছে কেন? নুসরাত কেসে উঠল, ধিমি স্বরে বলল, আসলে ভাইয়া, কি হয়েছে? নুসরাত একে একে সব কাহিনী খুলে বলতে লাগল। আরশের কাছ থেকে হেল্প পাওয়ার আশায় মিনমিন করে বলল, প্লিজ ভাইয়া, একটা সই করে নিয়ে যান আমাকে। আব্বা আসলে আমাকে আজ পৃথিবী থেকে টাটা বাই বাই করে দেবে। আরশ গম্ভীর গলায় বলল, আমি পারব না। নুসরাত আরশকে মানানোর জন্য বলল, আব্বাকে বলতাম, কিন্তু আব্বা আসলে বলবে। নুসরাত গলার স্বর মোটা করে বলল, সৈয়দ বাড়ির কোনো মেয়ে কোনো দিন হাজতে আসেনি। তুমি বেয়াদব, সেটা ও পূরণ করে দিয়েছ। আল্লাহ তোমার হেদায়েত করুন। তোমার মতো এত বেপরোয়া, বেয়াদব, অভদ্র মেয়ে আল্লাহ কাউকে না দিক। সৈয়দ বাড়ির কোনো মেয়ে কোনো দিন হাজতে এসেছিল না, আসেনি। তুমি এসে গিয়েছ, হাজতে এসে আমাকে ধন্য করেছ। এবার আমার মাথার উপর বসে তবলা বাজাও। তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। তোমার মতো বজ্জাত সৈয়দ বাড়ির ভিতর দ্বিতীয়টা নেই। আব্বার এসব কথা শুনে যখন আমি হি হি করে হেসে দিব তখন তিনি বলবেন, আবার নির্লজ্জ, আবার এখানে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছ, লজ্জা করে না এত বড় কাজ করে হাসতে? আরশ কি একটু হাসল? হয়তো বা হাসল। কপালে হাত চেপে ধরে ফোন থেকে একটু মুখ দূরে নিয়ে গিয়ে গলা পরিষ্কার কে নিল। নুসরাতের মুখের উপর বলল, আমি পারব না। নিজে নিজের ব্যবস্থা করে নে। তুই মানুষ পিটাতে যাস কেন? আমি বলে দিছি তোরে, মানুষ পেটানোর জন্য। আরশ নুসরাতের ফোন রেখে দিল মুখের উপর। নুসরাত ফোন কতক্ষণ কানে লাগিয়ে রেখে সামনে নিয়ে আসল। আরশের নাম্বারের দিকে তাকিয়ে থেকে দাঁত কিরিমিরি করে চিৎকার করে গালি দিল, কুকুরের বাচ্চা, তুই আমার জামাই হতেই পারিস না? শালা বইদমাস, লাগবে না তোরে আমার। আমি নিজেই এখান থেকে ছুটে যাব। আসিস আমার সাথে চুম্মা চাটি করতে, মুখ ভেঙে নকশা বদলে দিব। তুই কেন? তোর মুখ তোর বউও চিনবে না। নুসরাত গালাগাল করে মুখ তুলে তাকাতেই দেখল দারোগা সাহেব তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। নুসরাত হে হে করে বোকা হাসল দারোগার দিকে তাকিয়ে। নিজের সাফাই গেয়ে বলল, আসবে না বলছিল তো, তাই একটু টেম্পার হাই হয়ে গিয়েছে। স্লিপিং থাং হয়ে বকা দিতে গিয়ে গালি বের হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন তো, স্বামী স্ত্রীর ব্যাপার সেপার। নুসরাত দাঁত কেলিয়ে হেসে আবার কল দিল। কল দিতেই আরশ কল পিক করল। বোঝাই গেল ফোন হাতে নিয়ে বসেছিল নুসরাতের দ্বিতীয়বার কলের অপেক্ষায়। নুসরাত দাঁতে দাঁত কিরমির করে আরশকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, আপনি আসবেন না আমাকে হাজতে থেকে নিতে? না। নুসরাত বিরক্তের সহিত বলল, আগে কথা শেষ করতে দিন, পরে কথা বলুন। আরশ মুখে হাত দিয়ে বসে রইল। নুসরাত গলা পরিষ্কার করে গলার স্বর নামিয়ে বলল, আপনি যদি আমাকে আজ নিতে না আসেন তাহলে আমি আমাদের সোসাইটির মসজিদে গিয়ে অ্যানাউন্স করব, আপনি আমার গালে, গলায়, ঠোঁটে চুমু খেয়েছেন। এবং আপনি আমার ঘুমিয়ে থাকা সত্ত্বেও সুযোগ নিয়েছেন। তাই নিজের সম্মান বাঁচাতে চাইলে ঝটপট চলে আসুন তো। তোর এটা বলার এবিলিটি আছে তো? নুসরাত ডোন্ট কেয়ার গলায় বলল, আপনি সেটা ভালোই জানেন। এবার আরশ কল কাটল না। নুসরাত ভাব নিয়ে কল কেটে দারোগার দিকে ফোন এগিয়ে দিল।
তোমার স্বামী আসছে? নুসরাত খুশি মনে মাথা নাড়াল। আরশ স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এটা বউ নাকি অন্য কিছু? নিজের স্বামীকে ব্ল্যাকমেইল করছে। আরশ মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর টনক নড়তেই হন্তদন্ত পায়ে হাতে গাড়ির চাবি আর মানিব্যাগ নিয়ে বের হয়ে গেল। দারোগা নুসরাতের মোবাইল জব্দ করেছেন। তাই নুসরাত পাতুলে বসে দুপা জড়িয়ে বসে আছে বেঞ্চের উপর। দারোগা এদিকে নিজে মোবাইল দেখছেন, আর নুসরাতের মোবাইল নিয়ে তার সামনে রেখে দিয়েছেন। নুসরাত নিজের জায়গা থেকে উঠে গিয়ে দারোগার পাশে দাঁড়াল। দারোগাকে সাবওয়ে সাফারি খেলতে দেখে নুসরাত চিৎকার করে উঠল, আরে আঙ্কেল, সাবওয়ে সাফারি খেলছেন, আমিও খেলি। প্লিজ একবার আমাকে দিন টাইম পাস করার জন্য। দারোগা নুসরাতকে ধমকে বসিয়ে দিলেন। নুসরাত করুণ মুখ অনেকক্ষণ বসে থেকে দারোগাকে বলল, আপনি খুবই নিষ্ঠুর। আপনার মেয়ের বয়সী একটা অবলা বাচ্চাকে খেলতে দিচ্ছেন না। প্লিজ আঙ্কেল, খেলতে দিন। একবার আপনি, একবার আমি, আপনি শেষ হলে আমি শেষ হলে আপনি। এভাবে গেম খেলতে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। প্লিজ আঙ্কেল, প্লিজ দিন। দারোগা কিছু বলতে যাবেন, নুসরাত বলল, প্লিজ আঙ্কেল, না করবেন না। লোকটা দেয়ালে পানের পিক ফেলে নুসরাতের দিকে তাকালেন। নুসরাত হাতমুখে কাছে জোর করে বসে আছে। বারবার চোখের পাতা ফেলে হ্যাঁ বলার জন্য বলছে। আচ্ছা আসো, সামনের চেয়ারে বসো। তুমি শেষ হওয়ার পর আমাকে দিবে, চিটিং করবে না। নুসরাত দু পা তুলে দারোগার চেয়ারের সামনে বসল। দারোগা সাউন্ড বাড়িয়ে দেওয়ার জন্য বললেন। নুসরাত সাউন্ড বাড়িয়ে দিয়ে খেলতে লাগল। দারোগা এর মধ্যে সুমনকে দিয়ে চকলেট বিস্কুট আর ড্রিঙ্কও আনিয়ে নিলেন। নুসরাত বিস্কুট মুখে পুরে খেতে খেতে গেম খেলায় মনোযোগী হল। দারোগা নুসরাতকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কি করে? নুসরাত মুখের বিস্কুট গিলে বলল, বিজনেসম্যান। তোমার ছেলে মেয়ে কয়জন? নুসরাত শব্দ করে হেসে উঠল, নেই আঙ্কেল, সিঙ্গেল লাইফ এনজয় করছি। তোমার স্বামী কেমন? নুসরাত এবার চুপ হয়ে গেল। তার দেওয়ার মতো কোনো উত্তর নেই। একটু অন্যমনস্ক হয়ে ভাবতেই শেষ হয়ে গেল। দারোগা নুসরাতের হাত থেকে মোবাইল নিয়ে নিলেন। এবার নুসরাত উনাকে জিজ্ঞেস করল, আপনার সন্তান কয়জন? আল্লাহর রহমতে এক মেয়ে আছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসল। দারোগা নিজ থেকে বললেন, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের এখন একটা ছেলেও আছে। নুসরাত মুচকি হাসল। বিস্কুট একসাথে তিনটে মুখ পুড়ে বসে রইল। মুখে পুরার জন্য কথা বলতে পারল না। দারোগা এর মধ্যে শেষ হয়ে গেলেন। নুসরাত পা নাচিয়ে নাচিয়ে খেলতে লাগল গেম। দারোগা নুসরাতকে আরও প্রশ্ন করলেন। নুসরাত ধীরে ধীরে সব কথার উত্তর দিল। হঠাৎ বাহিরে গাড়ির শব্দ শোনা গেল। গাড়ির শব্দ শুনেও নুসরাতের বিশেষ ভাবাবেগ হল না। আরশ পা চালিয়ে ভিতরে এসে যা দেখল তাতে তার চক্ষুচরক গাছ হয়ে গেল। নুসরাত দু পা তুলে চেয়ারের উপর বসে আছে। মোবাইল নিয়ে গেম খেলছে। মুখে বিস্কুট দিয়ে ঠাসা। টেবিলের উপর ড্রিঙ্ক ও জুসের বোতল পড়ে আছে। দারোগা হেসে হেসে নুসরাতের সাথে আলাপ করছেন। নুসরাতও আলাপ করছে দারোগার সাথে। আরশ গম্ভীর গলায় বলল, দিব্যি আছিস তো এখানে? তাহলে আমাকে কল দিয়েছিস কেন? নুসরাতের মুখে বিস্কুট থাকায় কথা বলতে পারল না। বিস্কুট আস্ত গিলার চেষ্টা করল, যাতে কথা বলতে পারে। বিস্কুট ঠিকমতো গলদকরণ না করে দ্রুত কথা বলতে গিয়ে বিষম লেগে কেসে উঠল। দারোগা হাত বাড়িয়ে জুসের বোতল এগিয়ে দিলেন। নুসরাত নিতে গেল, আরও শেষে দারোগার হাত থেকে জুসের বোতল টেনে নিয়ে বোতলের মুখ খুলে নুসরাতের মুখে ধরল। আমার স্ত্রীর জন্য আমি আছি। ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ভিতর দায়িত্বশীলতা আর কর্তব্য এর বহিঃপ্রকাশ ঘটল। নুসরাত চোখ তুলে তাকাতেই আরশ ইশারা করল জুস পান করার জন্য। নুসরাত নিজেকে ধাতস্থ করে বোতল আরশের হাত থেকে নিয়ে মিনমিন করে বলল, আমি পারব খেতে। রাতের বেলায় মেশিনারি জিনিস দিয়ে আবৃত রুম। ইশরাত নিভু নিভু চোখে তাকিয়ে আবার চোখ বুজে নিল। নাকে ফিনাইলের গন্ধ আসছে, সাথে মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। আবার চোখ খুলে তাকাল। ঝাপসা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটা দেখল। সাদা পর্দা উড়ছে বাহিরের হালকা বাতাসে। চারিদিকে থেকে শুধু কানে ভিপ ভিপ শব্দ আসছে। জানালার বাহিরে চোখ দিল ইশরাত। স্নোফল হচ্ছে। স্নোফলের কারণে সামনে বিস্তৃত জায়গায় সাদা হয়ে আছে। ইশরাত সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের কোণ গলে এক ফোঁটা পানি বের হয়ে আসল। শূন্য চোখে জানালার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিয়ে আসল। ডাক্তার এসে ঢুকল ক্যামেলিয়ার সাথে কথা বলতে বলতে কেবিনের ভিতর। ডাক্তার কিছুক্ষণ কথা বলে চলে গেল কেবিনের বাহিরে।
ইশরাত যতটুকু বুঝল অতিরিক্ত চিন্তা আর স্ট্রেস নেওয়ার ফলে প্যানিক অ্যাটাক করেছে। ইশরাত ক্যামেলিয়ার দিকে নির্লিপ্ততা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ক্যামেলিয়া ইশরাতের পাশের টেবিল থেকে ফ্রুটস হাতে নিয়ে নাইফ দিয়ে কাটতে লাগল। ইশরাতকে ইশারা করল ফ্রুটস খাওয়ার জন্য। ইশরাত একবার ভাবলেশীন নজরে ফ্রুটসের দিকে তাকিয়ে অনীহা নিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ইশরাত ক্যামেলিয়ার দিকে তাকাল, শান্ত গলায় বলল, আমার মোবাইল কোথায়? ক্যামেলিয়া মুখ কালো করে নিল, মিন মিন করে বলল, তখন তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে চলে গিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু টাচ কাজ করছে না। ইশরাত মুখ গম্ভীর করে শুয়ে রইল। চোখ বুজে ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার মোবাইল সাথে আছে? ক্যামেলিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইশরাত কথা বলতে ইচ্ছে করল না। শরীরে অন্যরকম অস্বস্তি অনুভব করছে। চোখ বুজে থেকেই আদেশের স্বরে বলল, আমি যে নাম্বার বলছি সেটা টাইপ করে তোমার মোবাইল দাও আমার কাছে। ইশরাত টেনে টেনে নাম্বার বলল। ক্যামেলিয়া নাম্বার ডায়েল করে ইশরাতের হাতে দিল। ইশরাত চোখ বুজে ফোন কানে চেপে ধরে রাখল। গম্ভীর গলায় বলল, আমার স্পেস চাই ক্যামেলিয়া। ইশরাতের আর কোনো শব্দ ব্যয় করতে হল না। ক্যামেলিয়া চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেল। রিং হয়ে কল কাটার সেকেন্ড আগে নুসরাত কল ধরল। নুসরাত ফিসফিস করে বলল, হ্যালো, কে বলছেন? ইশরাত হাই হ্যালো করল না, সোজা কথায় আসল। ছোট শব্দ ব্যবহার করে বলল, আমি দেশে আসছি। নুসরাত বিকট শব্দে চেঁচিয়ে উঠল, কি? নুসরাত নিজেকে ধাতস্থ করে নিল। একবার গাড়িতে তার পাশে বসে থাকা আরশের দিকে চোরা চোখে চেয়ে নিল, যে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে আছে। নুসরাত চোখ সরিয়ে এনে ফোন কানে লাগাল। ফোনের দিকে তাকিয়ে আরেকবার নিজেকে ধাতস্থ করে নিল এটা ইশরাত। ইশরাতের উদ্দেশ্যে বলল, কবে আসছিস? আর কখন? ইশরাত অনেকক্ষণ চুপ থেকে বলল, এখনও প্রসেসিং করিনি, আর্জেন্ট ব্যবস্থা করে আসছি। নুসরাত যথাসম্ভব গলার আওয়াজ নামিয়ে বলল, বাড়িতে কাউকে জানিয়েছিস? না। কেন? কারণ আমি বাড়িতে ফিরছি না। তোকেও জানাতাম না, কিন্তু তুই আমার জন্য ফ্ল্যাট দেখবি বাংলাদেশে তাই জানিয়েছি। নুসরাত ইশরাতের কথা বাতাসে উড়িয়ে দিল। তার কাছে মনে হলো ইশরাতের থাকার বিষয় নিয়ে পরে ভাবা যাবে। আচ্ছা, সবকিছুর আপডেট টাইমে টাইমে আমাকে দিস, আমি অপেক্ষায় থাকব। আচ্ছা। ইশরাত ফোন কাটতে নিল। নুসরাত বলল, এই দাঁড়া, কল কাটিস না। ইশরাত বিরক্তির গলায় বলল, আবার কি? তোর গলা এমন ভাঙা ভাঙা মনে হচ্ছে কেন? তুই কি অসুস্থ? ভিডিও কল দে তো। এরকম ভিপ ভিপ শব্দ তোর কাছ থেকে আসছে কেন? তুই কি হসপিটালাইজ? ইশরাতের গলা কিছুটা কেঁপে উঠল। গলা পরিষ্কার করে বলল, আমি হসপিটালিজাইড এমন কেন মনে হলো তোর কাছে? না, তোর কথা শুনে সন্দেহ হচ্ছে। আবার প্যানিক অ্যাট্যাক হয়েছে নাকি? ইশরাত থতমত খেল। ঢোক গিলে নুসরাতের সাথে কথা শেষ করতে চাইল, ধরা পড়ার ভয়। না, তেমন কিছু না। নুসরাত কথা থামিয়ে দিয়ে নিজের কথা ঢুকিয়ে দিল। তাহলে কেমন কিছু? আমার নাকে কিরকম হসপিটালের গন্ধ আসছে। আর ইউ অলরাইট ব্রাহ? ইয়া হাই এম। আচ্ছা ভালো থাক, পরে কথা বলবো। নুসরাতের কথা না শুনে ইশরাত কল কেটে দিল। নুসরাত কান থেকে ফোন নামিয়ে মুখের সামনে ধরে বলল, যাহ বাবা, কল কেটে দিল। কি এমন তারা যে কল কেটে দিল এত তড়িঘড়ি করে? আমাকে বিদায় নিতেই দিল না। গাড়ির কোণ ঘেঁষে বসে আছে নুসরাত। আরশ মুখ চোখ শান্ত করে গাড়ি চালাচ্ছে। গাড়ির সাথে আরেকটু কোণঠাসা হয়ে বসল মেয়েটা। জানালার উপর হাত রেখে বাহিরের দিকে তাকিয়ে রইল। শাঁসা করে বাতাস এসে জানালার ভিতর প্রবেশ করেছে। বাতাসের ঝাপটায় নুসরাতের চুলগুলো উড়ছে। হঠাৎ করে নুসরাতের নাক পিটপিট করতে শুরু করল। নাক মুখ কুচকে হা হা হাচ্চু দিয়ে উঠল। নাক হাতের পিঠে ঘষে বাহিরের দিকে তাকিয়ে রইল। আরশ চুপচাপ গ্লাস তুলে লক করে দিল। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকালো আরশের দিকে। শাহপরান বাজারে আসতেই ছোটখাটো একটা জ্যামের সৃষ্টি হল। নুসরাত আরশের দিকে না তাকিয়ে বলল, গাড়ির কাঁচ নামান। আরশ কথা বাড়াল না, গ্লাস নামিয়ে দিল। নুসরাত চোখ বের করে বাহিরের জ্যাম দেখতে লাগল। একটা ছেলেকে গাজরা বিক্রি করতে দেখে নুসরাত ছেলেটাকে গাড়িতে বসে চিৎকার করে ডাক দিল, এই যে, এদিকে আসো। আরশ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকাল। কেউ কি তাদের দিকে তাকিয়ে আছে সেটা একবার খেয়াল করে নিল। যখন দেখল কেউ তাকাচ্ছে না তখন হাফ ছেড়ে বাঁচল। দাঁতে দাঁত চেপে বলল, মাঝ রাস্তায় গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন? ভদ্র মানুষের মতো আচরণ করা যায় না।
আপনি তো জানেন আমি অভদ্র, তাহলে কেন ভদ্র মানুষের মতো আচরণ করব? আর আমি মাঝ রাস্তায় এভাবে গলা ফাটিয়ে চিৎকার করি? প্রয়োজন হলে গলা খুলে হাতে নিয়ে চিৎকার করব। আরও সেই পাগলের সাথে কথা বাড়াল না। ছেলেটা নুসরাতের দিকে গাজরা নিয়ে এগিয়ে আসল। নুসরাত ছেলেটার থেকে চোখ ফিরিয়ে আরশের দিকে মিটমিট চোখে তাকাল। আরশ নুসরাতকে মিটমিট করে তাকাতে দেখে নিজেও ভ্রু বাঁকা করে তাকাল। তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? নুসরাত ঝটপট উত্তর দিল, কিনে দিন। আরশের সোজা জবাব, পারব না। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট করল। আরশ পাত্তা দিল না। নুসরাতের দৃষ্টি, আমি একজন ওয়েল ডিপেন্ডেন্ট মেয়ে। আমার জিনিস আমি নিজে কিনতে পারি, অন্য কারোর আমার দরকার নেই। আরশ চোখ উল্টে নিল। নুসরাত নিজের প্যান্টের পকেট থেকে 50 টাকার নোট বের করল। যা দুমড়ে মুচড়ে গিয়ে অবস্থা যাতা। 50 টাকা পকেটে পেয়ে নুসরাত বিজয়ের হাসি হাসল। আরশ ঠোঁট বাঁকিয়ে হাসতে যাবে তার আগেই দেখল নুসরাত ছেলেটাকে দাঁড়াতে বলে গাড়ির কাজ তুলে ফেলল। আরশের কিছু বোঝে উঠার আগে নুসরাত নিজের হাত নিয়ে আরশের প্যান্টের পকেটে ঢুকাল। মানিব্যাগ টেনে বের করতে নিলে আরশ এক হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল প্যান্টের উপর থেকে। নুসরাতের হাত থেকে মানিব্যাগ নেওয়ার জন্য নিজের হাত ঢুকাল প্যান্টের পকেটে। নুসরাতের হাত থেকে মানিব্যাগ আলগোছে নিয়ে এসে নিজের হাতের মুঠোয় রাখল। নুসরাত করুণ চোখে তাকিয়ে থেকে বড় গলায় বলল, আমি কে? আরশ ভ্রু বাঁকাল। অনীহা নিয়ে জিজ্ঞেস করল, তুই কে? আমি স্ত্রী। আরশ কপালে হাত দিয়ে চেপে ধরে জানালার বাহিরে চোখ রাখল, হাসি আটকানোর জন্য। হালকা কপাল ঘষে হাসি থামিয়ে নুসরাতের দিকে আবার ফিরে তাকাল। নুসরাত তিক্ত বিরক্ত হয়ে বলল, আরে ভাই দিচ্ছেন না কেন? আমি তো আপনার বউ, তাই না? আপনার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। আরশ গম্ভীর মুখ বানিয়ে বসে রইল। নুসরাত চোখ ঝাপটে বলল, ভাই দিয়ে দিন, এগুলো তো আমার অধিকার, প্লিজ দিয়ে দিন। আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন না প্লিজ। নুসরাতের এত কথায় আরশ বলল না। মেয়েটা বুঝল এই শালাকে এভাবে পটানো যাবে না, অন্য ট্রিক্স ব্যবহার করা লাগবে। চলুন ডিল করি। আপনি আমাকে গাজরা কিনে দিবেন, আমি আপনাকে এর বদলে আপনি যা চাইবেন তা একটা কিছু দিব। একটা কিছু দিব, দুটো না। আরশ এবার মানল। নুসরাতের দিকে তাকিয়ে প্রসন্ন হয়ে হাসল। গ্লাস নামিয়ে আরশ ছেলেটাকে তার দিকে আসার জন্য বলল, কত টাকা? বেশি না ভাই, একটা মাত্র 70 টাকা। আরশ বিড়বিড় করে বলল, একটু বেশি দাম। নুসরাত গালি দিতে গিয়ে মুখ আটকাল। ধীরে ধীরে বলল, কিপটের বংশধর। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কয়টা গাজরা নিবি? এই তো একটা। একটা দিয়ে কি করবি তুই? ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে স্টোরি দিব। আরশ বিরক্ত হল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, কয়টা গাজরা আছে তোমার কাছে? ছেলেটা গুনে বলল, এই তো 10টার মতো। আরশ গম্ভীর গলায় বলল, সব দিয়ে দাও। গলা নামিয়ে বলল, কত টাকা দিব? ভাই 700 টাকা। আরশ নুসরাতের দিকে হাত পাতল। নুসরাত ভ্রু উঁচিয়ে নিল। বুঝল না আরশ কেন হাত পাচ্ছে। 50 টাকা দে। নুসরাতের মুখ লটকে গেল। মুখ হা করে এগিয়ে দিল 50 টাকা। মিনমিন করে বলল, 50 টাকা ও নিতে হবে? আরশ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ছেলেটার হাতে দুটো 500 টাকার নোট গুজে দিল। নুসরাতের থেকে নেওয়া 50 টাকা মানিব্যাগে রাখল। দাও গাজরা। ছেলেটা সব গাজরা এগিয়ে দিল আরশের দিকে। আরশ হাত বাড়িয়ে গাজরাগুলো নিল। নুসরাত হাত বাড়ালো গাজরা নেওয়ার জন্য, আরশ দিল না। কি দিচ্ছেন না কেন? দাঁড়া, গাড়ি এক পাশে সাইড করে দিচ্ছি। আরশ জ্যাম ছুটতেই গাড়ি রাস্তার এক পাশে সাইড করল। নুসরাত অধীর আগ্রহ নিয়ে গাজরার দিকে তাকিয়ে আছে। তার বর্তমানে সব আগ্রহ গাজরার দিকে। আরশ গম্ভীর কণ্ঠে ডাক দিল, নুসরাত। নুসরাত অন্যমনস্ক হয়ে বলল, হু। ডিলের কথা মনে আছে? নুসরাত উচ্ছ্বাসিত হয়ে বলল, জি। আরশ আদেশের স্বরে বলল, তাহলে ডিল পূরণ কর। নুসরাত চোখ তুলে তাকালো আরশের দিকে। আরশকে তার দিকে গভীর চোখে তাকাতে দেখে নুসরাত চোখ সরিয়ে নিল। ছন্নছাড়া দৃষ্টি ফেলল এদিক সেদিকে। আবার ফিরে আরশের চোখে চোখ স্থির করল না। আরশের চোখে আজ কিছু আছে যা নুসরাতের ভিতর নাড়িয়ে দিয়েছে। চোখের পাতা অগোছালো ভঙ্গিতে ফেলল মেয়েটা। আরশ শান্ত গলায় বলল, আমার দিকে তাকা। নুসরাত তাকালো না। আজ আরশের দিকে তাকালে তার সর্বনাশ নিশ্চিত। অগোছালো ভঙ্গিতে এদিক সেদিকে চোখ ঘুরাল। তবুও একবারের জন্য আরশের পানে তাকালো না। আরশ ডিপ গলায় বলল, তাকাবি না তাই তো?
আচ্ছা ঠিক আছে, গাজরা নিবি নাকি আমি ফেলে দিব? নুসরাত নিজেকে ধাতস্থ করে নিল, বুক ভর্তি করে শ্বাস টেনে নিল। এবার নির্লিপ্ততা চোখ তুলে তাকালো সামনে বসা ছেলেটার দিকে। আরশের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল, তবুও নিজেকে স্বাভাবিক রেখে চুপচাপ দৃষ্টিতে দৃষ্টি মিলাল। আমি এখন যা করব তার জন্য আমি পারমিশন নিব না। তুই বলেছিস তুই আমাকে একটা কিছু দিবি, তো এখন তা আমি নিব। নুসরাত নাকমুখ বিকৃত করে বলল। প্যাচাল না করে বলে ফেলুন কি নিবেন? নুসরাতের কথা মুখে আটকে গেল, পরের কথা আর বলতে পারল না। আরশ নুসরাতের খোপা করা চুলগুলো চেপে ধরে টেনে নিয়ে আসলো সামনের দিকে। নুসরাত চুপচাপ চোখ মুখ স্বাভাবিক রেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল। আরশ কিছু বিড়বিড় করে নুসরাতের আর তার মাঝে দূরত্ব গুছিয়ে দিয়ে নিচের ঠোঁটে সফট চুমু খেল। মেয়েটার মাথা আরেকটু টেনে সামনের দিকে আনল। ঠোঁটে চুমু খেতে যাবে নুসরাত থামিয়ে দিয়ে বলল, একটা কিছু দিব বলেছি, আপনি তো দুটো নিয়ে নিচ্ছে। কথা শেষ করার আগেই আরশ ঠোঁটের ভাঁজে ঠোঁট গলিয়ে দিল। নুসরাত কোনো ধরনের রেসপন্স করল না। নুসরাতকে রেসপন্স করতে না দেখে আরশ ঠোঁটে কামড় মারল। নুসরাত আরশের হাতে থাপ্পড় মারল। আরশকে ছাড়তে না দেখে আরশের মাথা এক হাত দিয়ে পিছনের দিকে ঠেলতে লাগল। কাজ হল না, আরশ ছাড়ল না, আরও ধীরভাবে নুসরাতের মাথা চেপে ধরে নিজের সাথে রাখল। জাইন অ্যাপার্টমেন্টে এসে ঢুকল, ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। ইসরাতের রুমের দিকে ক্লান্ত দৃষ্টি ছুড়ল। রুম লক করা দেখে ফোন হাতে নিল। ফোন হাতে নিতেই কিছু নোটিফিকেশন শো করল। তাতে ইসরাতের অনেকক্ষণ আগের মেসেজ শো করছে। জাইন মেসেজে কিকলো করল, যাতে লেখা ছিল আমি ক্যামেলিয়ার সাথে আছি। জাইন ইসরাতকে কল দিতে গিয়েও দিল না, অনেক রাত হয়েছে দেখে। সকালে কল দিবে ভেবে ফোন রেখে রুমে চলে গেল ফ্রেশ হতে। সকাল সকাল 9টা বেজে 10 মিনিট ফোনের শব্দে ঘুম ভাঙল জাইনের। অনেক রাত করে ঘুমানোর জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। জাইন লাফিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে অফিসের উদ্দেশ্য রওনা হল। অফিসে পৌঁছানোর পর জাইন নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর কেউ এসে নক করল জাইনের কেবিনের বাহিরে। জাইন চোখ তুলে দরজার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে কাজ করতে লাগল। আপনাকে মিসেস জোসেফ উনার কেবিনে ডেকে পাঠিয়েছেন। জাইন কোনো প্রত্যুত্তর করল না। জাইন নিজের হাতের কাজ শেষ করে ধীরে সুস্থা কেবিন থেকে বের হল। বড় বড় পা ফেলে এলিভেটরের দিকে গেল। এলিভেটরে গিয়ে নির্দিষ্ট বোতামে চেপে দাঁড়িয়ে রইল। মে আই কাম? ইয়েস কাম। আপনার অপেক্ষায় ছিলাম মিস্টার জাইন। হাউ আর ইউ? ম গুড। কোনো দরকার ছিল আমাকে ডেকে পাঠালেন? এমিলি ফিসফিস করে বলল। আপনাকেই তো আমার দরকার। কিছু কি বললেন? এমিলি দুপাশে মাথা নাড়াল। এমিলি চুপচাপ দাঁড়িয়ে থেকে অনেক সময় অতিবাহিত করল। জাইন বিরক্ত হয়ে হাতের ঘড়ি চেক করল। কথায় কিছুটা ঝাঁঝ মিশিয়ে বলল, কিছু বলবেন মিসেস এমিলি? এমিলি কিছুক্ষণ আমতা আমতা করল। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, মিস্টার জাইন, আমি আপনাকে পছন্দ করি এবং আমি আপনাকে ডেট করতে চাই। জাইন কিছুক্ষণ এমিলির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, ম মেরিড, ইউ নো দ্যাট। আই নো, বাট আই লাইক ইউ জাইন। কিন্তু আমার লাইফে ইশরাত আছে। এমিলি ঠোঁট কামড়ে কিছু ভাবল। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা ইসরাইট, ওর জায়গায় থাকবে তুমি আমার সাথে ডেট করবে? সরি মিসেস এমিলি, আমার এই রকম কোনো ইন্টেনশন নেই। আই থিঙ্ক ম অবসেস উইথ মাই ওয়াইফ। এক্সকিউজ মি। এমিলিয়া ডেসপারেট হয়ে বসা থেকে উঠে দাঁড়াল। মিস্টার জাইন, লিসেন টু মি। জাইন কথা না শুনে বের হতে যাবে কেবিন থেকে, এমিলি তার হাত চেপে ধরল। জাইন নিজের হাত ছাড়িয়ে নিল এমিলির হাত থেকে। এমিলি বলতে শুরু করল, কি নেই আমার মাঝে? টাকা পয়সা, সৌন্দর্য কি নেই? ওই বিচ মেয়ের মাঝে কি আছে যে তুমি আমাকে ছেড়ে ওকে চুজ করছ? জাইন আঙুল তুলে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। তোর সাহস কি করে হয় আমার ওয়াইফকে বাজে কথা বলার? অন্তত তোর মুখে আমি আমার ওয়াইফের চরিত্রে বর্ণনা শুনতে আসব না। তুই কাকে বিচ বলছিস, যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষকে প্রেমের প্রস্তাব দেয়? জাইন এমিলির গলা চেপে ধরল। এমিলি অট্টহাসিতে মেতে উঠল। তোমার ইশরাতকে আমি আস্ত রাখব না। তুমি আমার না হলে কারোর হতে পারবে না। হাউ ডেয়ার ইউ? আমার ওয়াইফকে স্পর্শ করার চেষ্টা করবি না। আমার ওয়াইফের কিছু হলে এই আমি জাইন তোকে জিন্দা পুঁতে ফেলব। কথাটা মনে থাকে যেন। জাইন নিজের হাত এমিলি গলা থেকে ছাড়িয়ে আনল। জাইন বের হতে যাবে, এমিলিয়া ছেড় বলে মুখের বিকৃতি ঘটাল।
তুমি কোথায় যাচ্ছ? জাইন কোনো প্রত্যুত্তর করল না। সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এমিলি নিজে নিজের কথার উত্তর দিল। তোমার কেবিনে যাচ্ছ। যার গলায় চেপে ধরলে তার কোম্পানিতে কাজ করবে। তোমার এত অ্যাটিটিউড দেখিয়ে কি হলো জাইন? সেই তো আমার কোম্পানিতে থাকবে। আমার দেওয়া ইউরো দিয়ে তোমার সংসার চলবে। তুমি আমার নখের যজ্ঞ নয়। তোকে কে বলেছে আমি কেবিনে যাচ্ছি? আর তোর মনে হয় এই জাইন হেলাল তোর মতো থার্ড ক্লাস মানুষের কোম্পানিতে কাজ করবে? গো টু হেল ইউর উইথ ইউকের ফাকিং কোম্পানি। তাহলে কোথায় যাচ্ছ? তোকে বলতে বাধ্য নই। ওহ, বুঝতে পেরেছি, তোমার ওয়াইফের কাছে যাচ্ছ। ইট নান অফ ইউর বিজনেস। এবার তো কনফার্ম তুমি ওই বিচ গার্লের কাছে যাচ্ছ। তোর নোংরা মুখ দিয়ে ওর নাম নিবি না। এমিলি শয়তানি হাসি দিল। ও ও ও, তা ইশরাত কি অ্যাপার্টমেন্টে আছে? জাইন এমিলির কথার পাত্তা না দিয়ে বের হয়ে আসলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আজকাল মমো ভার্সিটিতে যাচ্ছে না, সব সময় সে নিজের রুমে থাকে। বিশেষ প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না। খাওয়া দাওয়া অনিয়ম করে। সব সময় কি রকম একটা ভয় থাকে। জানালার পাশে দেওয়ালে মাথা ঠেস মেরে বসে থাকে। আজও বসে আছে দেয়ালের সাথে মাথা লাগিয়ে। হঠাৎ ফোনের শব্দে ওর ধ্যান ভাঙে। ফোন হাতে নিয়ে দেখে সেই বিরক্তিকর ব্যক্তি। মম বিরক্তিতে মুখের বিকৃতি ঘটিয়ে কল ধরল। কল ধরতেই সেই বিরক্তিকর স্বর এসে কানে লাগল। কি করছিলি? কল ধরতে এত লেট কেন হলো? মম বরাবরের মতো চুপ থাকল। কি হলো, কথা বলছিস না কেন? খাওয়া দাওয়া করেছিস? মম ছোট্ট করে হুম বলল। একটা কথা বলার ছিল। হুম বল। আমি শুনলাম আপনার মা আপনার খালাতো বোনের সাথে আপনার বিয়ে দিতে চায়। তাহলে আপনি আমার পিছনে এই রকম পড়ে আছেন কেন? মা বিয়ে করবে নাকি আমি বিয়ে করব? মা সংসার করবে নাকি আমি সংসার করব? বিষয় এটা না। আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এখন আপনার মা যদি আমাকে কুপিয়ে মেরে ফেলে তাহলে? মাহাদি হালকা করে হেসে উঠল। এই আমি মাহাদি বেঁচে থাকতে তোকে কেউ হাত লাগাতে পারবে না। আর ভুল করে যদি কেউ হাত দেয় আমি পুরো দুনিয়া এক করে দিব তোর কিছু হলে। আপনাকে আমার পছন্দ না। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? শুনো মেয়ে, এই মাহদি যা চায় তা পেয়ে তবে হাল ছাড়ে। আর না পেলে? মাহদি মুখ গম্ভীর করে বলল, আমি ধ্বংস করে দেই, তা যতই আমার শখের জিনিস হোক না কেন। তুইও আমার শখের। আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? আমি কখন থ্রেট দেই না, আমি করে দেখাই। মম অনুরোধের সুরে বলল, আচ্ছা বুঝলাম। তাহলে আমি একটা কথা বলি, আপনি আমার কথাটা রাখবেন। হুম বল। আপনি এইভাবে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনার হুটহাট এইসব কাজে আমি কোনো কাজে মনোযোগী হতে পারছি না। কথা বলতে বলতে মোমোর চোখ ভিজে উঠল। আমি ভার্সিটির ক্লাসে মনোযোগী হতে পারি না। রাতে ঘুমাতে পারি না। এই রকম করলে আমি আমার এক্সামে খারাপ করব। আমি আমার একটা ব্রাইট ফিউচার গড়তে চাই। এখন আমার কি করা উচিত? তোকে কিভাবে সাহায্য করব? আমি চাচ্ছি আমার পড়াশোনা শেষ করে এইসব নিয়ে ভাবার জন্য। তাই এখন আপনি যদি। মোমোর আর কিছু বলতে হলো না। মাহাদি বুঝে নিল। ঠিক আছে, কথা হবে যখন পড়া লেখার পাট তোর চুকিয়ে যাবে তখন। তাহলে আজ ভালো থাক, রাখছি। আর অবভিয়াসলি নিজের খেয়াল রাখবি। এখন যেমন গুলুমুলু আছিস পড়েও যেন এরকম থাকিস। আল্লাহ হাফিজ। দেখা হবে তাহলে 1 বছর পর।